নমস্কার, প্রতিদিনের মতো আমরা চলে এসেছি পজিটিভ বার্তার লাইভ অনুষ্ঠান নিয়ে। আপনারা চোখ রাখুন আমাদের পজিটিভ বার্তার ফেসবুক লাইভ ও ত্রিপুরা নলেজ সিটি পেজে ও আমাদের পজিটিভ বার্তার ইউটিউব চ্যানেলে। তো আজকে আমাদের অনুষ্ঠান কেমন লাগছে অবশ্যই জানাবেন। তার আগে বলবো যে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের বিশেষ অতিথি বা প্রধান অতিথি ডুকলি ব্লকের বিডিও সুশান্ত দত্ত স্যার। তো ওনার সাথে আমরা পরিচয় করে নেব আজকে। নমস্কার স্যার। তো প্রথমেই বলবো স্যার, আমাদের পজিটিভ বার্তায় এসে আপনার কেমন লাগছে? প্রথমে আমি ধন্যবাদ জানাই যে এই পজিটিভ বার্তার যেই উদ্যোক্তারা আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। সে আপনাদের এই ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট খুবই ভালো লাগলো আমার। তো এখানে একটা খোলামেলা আলোচনা করতে পারবো এটা ভেবে আমার ভালো লাগছে। তো ধন্যবাদ সবাই। ধন্যবাদ আপনাকেও স্যার। তো আমি জানতে চাইবো যে আগামী কি আমাদের পজিটিভ বার্তা সম্বন্ধে যদি একটু কিছু বলতেন আপনি। আপনাদের পজিটিভ বার্তার যেটা ইতিবাচক ভাবনা, সমাজের ইতিবাচক দিকটা তুলে ধরা, একটা ইতিবাচক যেটা পরিবর্তন সেটা আপনারা করতে চাইছেন, নামটার মধ্যেই তা পরিষ্কার, তা শুনেই ভালো লাগছে। ঠিক আছে, আমাদের এখন পজিটিভিটির ভীষণ অভাব আমাদের এই সমাজটার মধ্যে। একটা নেগেটিভিটির চারিদিকে একটা নেগেটিভ এনার্জির মধ্যে আমরা আছি বিভিন্নভাবে। তো সেই জায়গাতে একটা এই ধরনের একটা উদ্যোগ অবশ্যই ওয়েলকাম জানাই। ধন্যবাদ স্যারকে। তো স্যার এরপরে চলে যাব যে আমাদের যে সমাজের পরিকাঠামো আছে শিক্ষা সংক্রান্ত বিষয়ক, তো সেই পরিকাঠামো নিয়েই আমরা আলোচনা করব স্যারের সঙ্গে। তো জানতে চাইবো স্যারের কাছে যে সাধারণ মানুষ কীভাবে দুর্নীতি মুক্ত হতে পারবে বা দুর্নীতি থেকে সচেতন হবে, যদি একটু আমাদেরকে আলোচনার মধ্যে বুঝিয়ে দেন। হ্যাঁ, দুর্নীতি বললেন, কারণ দুর্নীতিটা অ্যাকচুয়ালি বিশাল একটা বিষয়। আমরা নীতি বলি, দুর্নীতি বলি। তো প্রথম কথা হলো এইটা একটা ছোঁয়াছুঁয়ি জিনিস, দুর্নীতিটা একটা ছোঁয়াছুঁয়ি জিনিস। যেমন সুনীতিটাও ছোঁয়াছুঁয়ে, দুর্নীতিটাও ছোঁয়াছুঁয়ে। আমরা অনেক ক্ষেত্রে দুর্নীতি জড়িয়ে পড়ে, বিশেষ কোনো কারণ না, পাশে কেউ করছে, সে দুর্নীতি করে এত টাকা বানিয়ে নিয়েছে, এত ভালোভাবে জীবনশৈলীতে আছে, জীবনযাপন করছে, ওইটা দেখে অনেকে সেটাতে আক্রান্ত হয়ে যায়। আমার মনে হয় এই দুর্নীতিতে পড়াটা এটা একটা ধরনের একটা অ্যাডিকশন। হ্যাঁ, মানুষ এটা এডিক্টেড হয়ে যায়, যেমন ওইটা। তো আর একটু মানে ভেঙে বলতে গেলে মনে করুন আমাদের অনেক রকম নেশা আছে। হ্যাঁ, অনেক রকম নেশা আছে। কেউ হয়তো মদে আসক্ত আছে, কেউ আরও অন্যান্য বিভিন্নভাবে আসক্তি আছে। যে টাকা, যে এই টাকাটাও এক ধরনের আসক্তি, এক ধরনের আসক্তি টাকাটা। তো টাকার নেশাটাই সবচেয়ে বড় নেশা। যেমন কীরকম, আমি কয়েকটা এক্সাম্পল দিয়ে বলি। মনে করুন একটা গাড়ি চলার জন্য তার পেট্রোল ডিজেলের প্রয়োজন আছে, একটা ফিউয়েলের প্রয়োজন আছে গাড়ি চলার জন্য। তো এই ফিউয়েল ছাড়া গাড়ি চলতে পারবে না। এখন ফিউয়েলের প্রয়োজন আছে, কিন্তু আপনি যদি মনে করেন যে না, আমি যখনই যাব যাই যেভাবেই পাবো শুধু ফিউয়েলটাই ভরবো গাড়িতে, মানে যখনই সুযোগ পাবো গাড়িতে শুধু পেট্রোলই ভরলাম, বাড়িতে পেট্রোলই ভরলাম, আপনি ভাবুন সেই গাড়ির কী হবে? হ্যাঁ, এটা তো সম্ভব না। না, যেটা আমাদের মানুষের জীবনে টাকারও প্রয়োজন ঠিক ততটুকুই। টাকা ছাড়া আমরা চলতে পারবো না, ঠিক আছে, কিন্তু তার মানে এই না যে আমি যখন সুযোগ পাবো যেভাবেই পাবো টাকাটা আমি ঢুকিয়ে নিই। এটা ঠিক এমন হয়ে যাচ্ছে যে ওই গাড়িতে পেট্রোল ঢোকানোর মতো। তো আমার যতটুকু প্রয়োজন পেট্রোল ঠিক ততটুকু থাকলে গাড়িটা ঠিকভাবে চলবে। মানুষের জীবনও ঠিক ততটুকু, যে আমাদের টাকার প্রয়োজন আছে, কিন্তু যতটুকু থাকলে আমার জীবনটা ঠিকভাবে চলে, এর অতিরিক্ত টাকা আমাদের জীবনে অশান্তি আনে। একটা কথা আছে না, টাকা যতক্ষণ পকেটে থাকে সেটা ভালো, কিন্তু যখন টাকাটা সিন্ধুকে যায় সেটা খারাপ হয়ে যায়। ধন্যবাদ স্যারকে, খুব সুন্দরভাবে উদাহরণ দিয়ে স্যার বুঝিয়ে দিলেন আমাদেরকে, ভালো লাগলো। তো এরপরে স্যারের কাছ থেকে জেনে নেব আমরা যে বর্তমানে যে ছাত্রছাত্রীরা আছে যারা বই বিমুখ হয়ে পড়ছে, তাদের যে এই বই বিমুখের মানে মুক্তির উপায়টা কি, একটু জেনে নেব স্যারের কাছ থেকে। মানে টপিকটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো বই বিমুখতা দেখুন, এটা কেন হচ্ছে? আমি তাহলে যদি একদম গোড়ার থেকে ধরি, যেমন আমি স্কুল লাইফ থেকে যদি ধরি, যেমন আমরা যে স্কুলে বাচ্চারা যখন পড়ছে, এটা প্রত্যেকেই কী হচ্ছে, একটা কোনো না কোনো একটা টার্গেটে পড়ছে। হ্যাঁ, আমরা যেমন ফলে আসক্তি হয়ে যাচ্ছি, যেমন এই রেজাল্টটা আমার আসতে হবে, এই জায়গায় আমার যেতে হবে, মানে আমার কাজটা শুরু করার আগেই আমি একটা কোনো না কোনো একটা ফলের প্রতি আসক্তি হয়ে যাচ্ছে আমার, যে আমার টার্গেটটা ওইটা, যেতে হবে আমাকে ওইখানে, এটা আগের থেকেই সেট। এখন আমার এই সেটটা কোনো সময় স্টুডেন্ট নিজের থেকেই করে, কোনো সময় গার্জিয়ান করে, কোনো সময় আমরা পাড়া প্রতিবেশী দেখে, বন্ধুবান্ধব দেখে, অন্যান্যকে দেখে আমরা নিজেদের একটা গোলস সেট করে নিই যে আমাদের ওইখানে গিয়ে বসতে হবে। এখন দেখুন, আমরা যে দেখা দেখি চলি, আমাদের আসলে কি হয়, লাইফের প্রত্যেকেরই কোয়েশ্চন পেপার আলাদা।
আপনার জীবনের যেই সমস্যা আছে আমার জীবনের সেই সমস্যা না, একটু ডিফারেন্ট আছে। এখন আমি যদি হুবহু আপনাকে ইমিটেট করি তাহলে কি হবে, আমার আনসারটা ভুল হবে। আমাদের যে ভগবান আমাদের যে কোয়েশ্চেন পেপার দিয়েছেন, প্রত্যেকের জন্য আলাদা আলাদা কোয়েশ্চেন পেপার সেট করে দিয়েছেন। আপনার কোয়েশ্চেন পেপার আমার কোয়েশ্চেন পেপারের সঙ্গে মিলে না। তো আপনার যেভাবে চলে আপনি ওই জায়গায় গেলেন, আমি যদি আপনার মতোই ওই জায়গাতে যেতে চাই কিন্তু আমার ভুল হবে। তো প্রত্যেকেরই লাইন আলাদা, প্রত্যেকেরই চিন্তাধারা আলাদা। আমরা ওই জায়গাতে না গিয়ে আমরা একটা গোল সেট করে দিই ওইখানে। এটা গার্জিয়ানে হোক, মাস্টারমশাইরা হোক, পাড়া প্রতিবেশীরাই হোক, আত্মীয় স্বজনরাই হোক, ওই জায়গাতে সেট করে দিই। ওই জায়গাতে যেতে গেলে এখন কি হয় আমার, এখন যদি সোজা রাস্তায় না যাই, আমার একটু বাঁকা রাস্তায় হলেও যেতে হবে। এই জন্য কী হয়, একটা বাড়তি একটা মেন্টাল প্রেশার এসে যায় মনে। এই যে স্কুল কলেজে গিয়ে দেখুন, এখন আপনি স্কুল কলেজে এখন পড়ে বাচ্চারা পড়ে এন্ট্রান্স, সেফ এন্ট্রান্স, যেমন এই যে নিট বা জেই, এই নিট আর জেইর বাইরে যেন আর কোনো পড়া নেই। শুধু ওইটাকে পড়তে গিয়ে কী হয়, বাকি যেই সাবজেক্টগুলো, অন্যান্য আরও যে চারুকলাগুলি আছে এগুলির থেকে বাচ্চারা সরে আসছে, একদম সরে আসছে। একদম শুরুর থেকে, বছরের শুরুর থেকে বাচ্চারা একই টার্গেট নিয়ে পড়ে, আমাকে ওই মার্কস পেতে হবে, ওই জায়গায় যেতে হবে। তো এইটা করতে গিয়ে কি হয়, তার যে আসল যে মানসিকতাটার থেকে একটু দূরে সরে যায়, দূরে সরে ক্রমান্বয়ে এগুলির প্রতি, বইয়ের প্রতি একটা বিতৃষ্ণা এসে যায়। আর আমরা কি হয়, বইটা এমনভাবে পড়ানো হয়, আমাদের প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড খুব কম। আমাদের যেগুলি মানে শ্রেষ্ঠ, আমি বলবো কি, মানে পুরো বুকিশ নলেজ, বেশিরভাগ ক্ষেত্রে বুকিশ নলেজ থাকে। এই নলেজগুলি দিয়ে অনেক সময় আমাদের এইগুলি আমরা অনেক সময় বুঝি না যে এই পড়াটা অ্যাকচুয়ালি আমার বাস্তবিক জীবনে কী কাজে লাগবে। আমরা অনেক জটিল অঙ্ক করি কিন্তু ভাবি, আমরা বুঝতেও পারি না আমাদের এই অঙ্ক করাটা, এই ফিজিক্সের এই বিষয়টা, এই কেমিস্ট্রির এই জটিল এই বিষয়গুলি, এগুলি আমার বাস্তব জীবনে কী কাজে লাগবে। তো এই কারণে কি হয়, পড়তে পড়তেই আমার একটা ধারণা হয়ে যায় আমি কেন পড়ছি। তো এই ধারণাটা যখন ক্রমান্বয়ে বারবার আসে, একটা সময় বইয়ের প্রতি বিতৃষ্ণা এসে যায়, হ্যাঁ, এটা বিমুখতা এসে যায়। এরপরে একটা বইয়ের প্রতি একটা ঘৃণা নিয়ে বাচ্চারা স্কুল ছেড়ে যায়। আপনি এখন বই থেকে দেখবেন অনেক চটুল জিনিস আছে মোবাইলে, ওইগুলির প্রতি আসক্তি হয়ে যাচ্ছে। কারণ এটা একটা মেন্টাল ভেন্টিলেশন চাই, এটা হ্যাঁ কোনো মতে একটা মুক্তি চাইছে ওইটার থেকে। তো ওই জায়গাটা আমার মনে হচ্ছে যে ওই স্কুলগুলিতে করণীয়টা কী, এবং স্কুলগুলিতে যদি প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড কিছু দেওয়া যেতে পারে, যেমন বাচ্চারা যদি পড়তে পড়তেই বুঝতে পারে এই জিনিসটা আমার বাস্তবিক জীবনে আমি ঠিক এইভাবে কাজে লাগাতে পারবো। ওইটাই, যেমন আমি কেউ যদি মানে রান্না বান্না ভালো জানে, তার জন্য যদি রান্নার একটা ভালো ব্যবস্থা থাকতো, যে এই সে রান্না এইভাবে করে সে ওইভাবে সে বাস্তব জীবনে কাজে, আমি জাস্ট উদাহরণস্বরূপ বলছি, আরও অনেকভাবে হতে পারো। যেমন আমাদের যদি এনসিয়েন্ট এডুকেশন সিস্টেমটা আমি খেয়াল করি, এনসিয়েন্ট এডুকেশন সিস্টেমে কী ছিল, যে এই যে পূর্বপুরুষ যেমন বাবা ঠাকুরদাদের দেখে বাচ্চারা নিজেরা শিখত। তো এতে কি, আমি প্লাস মাইনাস দুটোই ছিল। তো এতে কি হতো, যেমন একদম শিশু সে শুরু থেকেই বুঝে যেত তার এই কাজটাই করতে হবে, তার ঠাকুরদা বা তার বাবা যেই কাজটা করেছে ওই কাজটাই করতে হবে। তো সে শুরুর থেকেই কি হতো, তার স্কিল ডেভেলপ করতে পারতো। তার বাবা শিখেছে তার বাবাকে দেখে, সে শিখবে তার বাবাকে, তার ছেলে শিখবে তাকে দেখে, এই ধরনের জেনারেশন ওয়াইজ কী হতো, স্কিলটা ডেভেলপ হয়ে যায়। তো আর এখনের আমরা বাচ্চারা, আমি জানি না আমার বাচ্চারা ঠিক আমি যেই পজিশনে আছি এটা থাকে না, সে অন্য কিছু হতে চাইছে, যার ফলে আমার যে সারা জীবনের অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা কিন্তু আমার সন্তানকে আমি দিতে পারছি না, ঠিক না? আপনি যেই পজিশনে যেইভাবেই এসছেন, আপনি যদি মনে করতেন যে আপনার সন্তান ঠিক আপনার জায়গাতেই আসবে, তাহলে আপনি যতটুকু তাকে বাস্তবিক জ্ঞানটা দিতে পারবেন, তা আপনার বাচ্চা তো সেই আপনার জায়গাতে আসছে না, সে অন্য লাইনে যাচ্ছে। সেই কারণে আপনার যে অভিজ্ঞতাটা, এইটার সুফল কিন্তু আপনার বাচ্চারা পাচ্ছে না, ঠিক না? তো এই কারণে কি হয়, প্রতিটা জেনারেশন নতুন কিছু দিয়ে যাচ্ছে, মানে প্রতিবারই মানে ব্রাঞ্চ চেঞ্জ হয়ে যাচ্ছে। মানে এটা কেমন হয় স্যার, যেমন ধরুন যে আমার যতটুকু নলেজ আমি আমার বাচ্চাটাকে দিতে চাইলাম, হয়তো সে নিল বা নিল না, কিন্তু অনেক সময় কি হয়, আমরা বাবা মা চাই যে বাচ্চাটাকে আমরা যেটুকু অবস্থায় আছি সেই অবস্থা থেকে সে আরও একটু বেশি সে কিছু নলেজ সে নিক নিজের মধ্যে, বা একটু এগিয়ে যাক, একটু উপরের দিকে উঠুক, আমরা এটা অনেক সময় চেষ্টা করি। ওইটাই চাই, কিন্তু এটা তখনই সম্ভব যদি সেম ব্রাঞ্চে থাকতো। এখন তো তার ব্রাঞ্চই আলাদা। মনে করেন আপনি মেডিকেল লাইনে আছে, আপনার ছেলে যাইছে ইঞ্জিনিয়ারিং লাইনে, তো আপনার মেডিকেল লাইনের যে অভিজ্ঞতাটা সেটা কিন্তু তার ওইখানে কাজে লাগছে না, ডাইরেক্টলি কাজে লাগছে না। একদম ঠিক। তো এই জন্য মানে স্কিলটা বারবার চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এইটা এক ধরনের একটা অসুবিধা থাকে।
তো এটার জন্য সুবিধাও আছে, হয়তো ভ্যারাইটি থাকে। আগে যেমন কি হতো, বংশানুক্রমিক একই ব্যবসা একই রকম, এখন কোনো কারণে হয়তো বা ছেলে চায় না যে আমি পারিবারিক এই ব্যবসাটা করি, তো সেই ক্ষেত্রে অন্যদিকে যাওয়ার সুযোগ ছিল না, এখন সেটা অন্যদিকে যাওয়ার সুযোগ আছে। তো প্রোজ অ্যান্ড কনস আগেও ছিল, এখনও আছে এটা। তো সব মিলিয়ে এডুকেশন সিস্টেমটাকে একটু প্র্যাকটিক্যাল বেস যদি করা যেত। আর আরেকটা জিনিস, এখানে মৌলিকতা যেমন মনে করুন আমাদের এডুকেশন সিস্টেমে মৌলিকতাকে গুরুত্ব কম দেওয়া হয়। কি, একটা স্কুলের একটা আনসার লিখলো একটা বাচ্চা, সেটা যদি হয়তো টিচারের মন মতো না হোক বা বইয়ের মতো না হোক, তাহলে সেটা তাকে অ্যাপ্রিসিয়েট করা হয় না, বিভিন্ন কারণে অ্যাপ্রিসিয়েট করা হয় না। তো এতে কি হয়, বাচ্চাগুলো ডিসকারেজ হয়ে যায়, তার মৌলিকতার উপরে আস্থাটা হারিয়ে যায়। এখন আমরা মনে করেন একটা বইটা কে লেখে, বইটা নিশ্চয়ই কোনো ভালো ওয়েল এডুকেটেড কেউ লিখে না, একটা পিএইচডি হোল্ডার কেউ লেখে। এখন একটা ছোটো বাচ্চা ওই লেভেলের কী করে লিখতে পারবে? স্বাভাবিক পারবে না। তো অটোমেটিকলি তার যেই লেভেলটা, তার লেভেলে যদি বাচ্চাদেরকে করা যায়, তো ওইখানে কোথাও যেন একটা গ্যাপ থাকে, টিচাররা থাকে না। যেমন আমি একটা জোকসই বলতে পারেন, একটা গল্প এরকম পড়েছিলাম যে একটা প্যারাগ্রাফ লিখেছে একটা বাচ্চা, ইংলিশের একটা প্যারাগ্রাফ। তো ওকে টিচার মার্কস দেয়নি আর কি, কম দিয়েছে। তো স্টুডেন্ট জানতে চাইছে যে স্যার এটা মার্কস কম পেলাম, কী ভুল হয়েছিল, কোথাও ভুল নেই, লেখার মধ্যে ভুল নেই, কোনো স্পেলিং টিংলি ভুল নেই, যে কী ভুল হয়েছে। তো টিচার বলছে না, তোমাকে ফুল মার্কস দেওয়া যাবে না। বলে কেন দেওয়া যাবে না? বলে না, এমনিতেই দেওয়া যাবে না। তো ইংলিশে প্যারাগ্রাফে কোনো সময় ফুল মার্কস হয় না। তো ভালো, ফুল মার্কস তো কীরকম লিখলে ফুল মার্কস হবে? তো স্যার আপনিই লিখে দিন, যেই লেখায় ফুল মার্কস পাওয়া যাবে এটা আপনিই লিখে দিন তাহলে। তো এইটা আর কি ব্যাপারটা, ওটা আমাদের সাবজেক্টিভ থাকে, মার্কসগুলি একটা সাবজেক্টিভ, অবজেক্টিভ হয় না। তো এই জন্য প্রেজেন্ট এডুকেশন সিস্টেম আপনি দেখবেন অবজেক্টিভ কোয়েশ্চনের পরিমাণটা বেড়েছে। হ্যাঁ, আমাদের আসলে মূল্যায়নের এক একজনের এক এক ধরনের দৃষ্টিভঙ্গি থাকে। তো মূল্যায়নটা এক এক সময় এক এক রকম হয়, এই জন্যই কোয়েশ্চনটা অবজেক্টিভ হয়ে যায়, যাতে এই সাবজেক্ট টু সাবজেক্ট বেরি না করে। ঠিক, তো এটা একটা ভালো দিক আমাদের এই যে এডুকেশন সিস্টেমে একটা চেঞ্জটা হচ্ছে কিছু। ঠিক এই প্রসঙ্গে স্যার আরেকটা বাচ্চাদের সম্বন্ধে একটু প্রশ্ন আমি করব, যে এখনকার বাচ্চাদের মধ্যে রেষারেষি একটা নাম্বারের মূল্যবোধটাকে গুরুত্ব না একটু কমই দেওয়া হয়, কিন্তু নাম্বারের দিকে আমরা বেশি ঝুঁকি, বাবা মারাও চায় যে আমার ছেলে একটু বেশি নাম্বার পাক, সবাই আমরা আশা করি এবং বাচ্চারাও সেটার পেছনেই দৌড়াচ্ছে। তো এটা নিয়ে যদি একটু কিছু বলেন আমাদেরকে, এটার কারণ কি? ওই তো ঘুরে ফিরে আবার ওই প্রথম কথাতেই আসলো না, আমরা আসলে একটা টার্গেটে সেট চলছি, তো ওই টার্গেটেই চলছি। আমরাও আসলে অনিশ্চয়তার মধ্যে আছি যে আমার বাচ্চারা অ্যাকচুয়ালি কী করবে, কী করতে পারবে কিনা, না কী চাকরি পাবে, কোথায় না। তা কোথাও একটা সবার মধ্যে একটা অনিশ্চয়তা আছে, তো অনিশ্চয়তার মধ্যে থেকেই আমরা ওই রকম হয়ে যাচ্ছি যে ওই রকম। তো এইরকম অনেকগুলো প্রবলেম চলে আসে জীবনে আমাদের, যেমন বাচ্চাকে ভালো মার্কস পেতে হবে, নাহলে একটা ভালো আমরা স্কুল পাবো না। এখন স্কুলগুলো তো আমরা দেখি কি যে না, এই নাম্বারটা পেলে আমি স্কুলে ভর্তি করাতে পারবো, না হলে কিন্তু আমার বাচ্চাটা সেই স্কুলে ভর্তি করতে পারবো না। তো বাচ্চার মনেও তখন একটা চলে আসে যে না, আমাকে নাম্বারটা পেতে হবে, বা যদি একটু নাম্বারটা কম এসে গেল তখন সে ভর্তি হতে পারে না, তখন তার মেন্টালিটিটা একটু সে নিজে থেকে খুবই কষ্ট পায় এবং গার্জেনরাও কষ্ট পায়। তো এই জিনিসগুলো যদি একটু নিয়ে আলোচনা করতেন আমাদের। ওই তো শুরু একই তো কথা না, আমাদের ওই যে আনসার্টিনিটির মধ্যে আছি না, প্রত্যেকটা এটা আনসার্টিনিটির মধ্যে আছি যে আমরা কী পাবো। প্রত্যেকেই তো চাই একটা জায়গা থেকে সেটেল হতে, না আমরা চাই একটা নিশ্চয়তা। তো নিশ্চয়তার জন্যই আমরা আসলে আরও অনিশ্চিত হয়ে যাচ্ছি। আমরা চাই নিশ্চয়তা, কিন্তু ওই জায়গাতে যাওয়ার জন্য আমরা অনিশ্চিতভাবে এদিকে ওদিকে ছুটাছুটি করছি। তো আমাদের মনের যে পিসটা, সেই শান্তিটা আসছে না। তো আপনি বলছেন যে এটা একটা সুন্দর একটা কোয়েশ্চন আছে। অর্জুন একবার কৃষ্ণকে বলেছিলেন, যে গীতাতে আছে, অর্জুন কৃষ্ণকে বলেছিলেন যে আমরা তো দেখি আমরা অনেক জ্ঞানীগুণী মানুষ আছে, হ্যাঁ, তো এরা সবাই জানি, দেখুন আপনিও জানেন, আমিও জানি, একটা বাচ্চাও জানে কী করা উচিত কী করা উচিত না, কোনটা ভালো কোনটা খারাপ, বললেই একদম 10-15টা লাইন বলে দেবে যে এইটা এটা করা উচিত, এইটা এটা করা উচিত না। তারপরেও কেন মানুষ এই দুর্নীতির মধ্যে জড়িয়ে যাচ্ছে, কেন এইগুলি যাচ্ছে? তো অর্জুন কৃষ্ণকে এইভাবে বলছেন যে অথ কেন প্রযুক্ত পাপং চরতি পুরুষ অনিচ্ছনপি বার্ষ্ণেয় বলাদীব নিয়োজিত। যে বলছেন হে বার্ষ্ণেয় মানে বৃষ্ণিবংশ কৃষ্ণ, যে আমরা তো সবাই জানি যে কোনটা সুনীতি, কোনটা দুর্নীতি, কোনটা করা উচিত, কোনটা করা উচিত না, কিন্তু তারপরও মানুষ এই দুর্নীতিতে কেন জড়িয়ে যাচ্ছে? যেন মনে হচ্ছে কেউ জোর করে তাকে এই রাস্তায় যাওয়ার জন্য ফোর্স করছে। হ্যাঁ, অনিচ্ছনপি বাসনে বলাদীব নিয়োজিত, মানে খুব বলপূর্বক যেন ওই চ্যানেলে ফেলে দিচ্ছে, এই দুর্নীতির চ্যানেলে ফেলে দিচ্ছে। একজন ডাক্তার
তিনি জানেন একটা রুগী হয়তো কোনো ঔষধ ছাড়াই ভালো হয়ে যাবে, কিন্তু তারপরেও তিনি সঠিক সিদ্ধান্ত না নিয়ে বা সঠিক পরামর্শ না দিয়ে উনি এক গাদা ঔষধ লিখে দিচ্ছেন। একজন ইঞ্জিনিয়ার জানেন এখানে এই কম টাকায় এটা হতে পারে এই বিল্ডিংটা, উনি তবুও এর মধ্যে মানে বেশি টাকা ঢুকিয়ে বা কিছু একটা ইয়ে আছে। আমরা প্রতিটা প্রফেশনে প্রতিটা শিক্ষকও জানেন এই স্টুডেন্টকে এইভাবে বললে সহজে সে বুঝবে, কিন্তু না বুঝে তার ব্যবসার খাতিরে তাকে অন্যভাবে চ্যানেলে ঘুরিয়ে দেওয়া। তো এইটা যে সবসময় অভাবের জন্য হচ্ছে তা না, এই প্রফেশনাল মানুষগুলি কেউ অভাবী না, কিন্তু তারপরও কোথাও না কোথাও যেন কেউ একজন কোথাও কোনো একটা ফোর্স যেন জোর করে তাদের একটা ওই চ্যানেলে ঢুকিয়ে দিচ্ছে, হ্যাঁ, যেন বলাধিপ নিয়োজিত তাদেরকে। তো এটার উত্তরে কৃষ্ণ যেটা বলেছেন সেটা খুব সুন্দর বলেছেন, কাম হয়ে এসো, ক্রোধ হয়ে এসো, রজগুণ সমুদ্ভব, মহাসন মহাপাবনা, বিদ্যানম ইহ বৈরিনম। বলছেন যে এইটা কাম মিন্স ডিজায়ার, লাস্ট, যেটা আমরা ইংরেজিতে বলি লাস্ট, LUST, লাস্ট মানে হোয়াট ইজ ডিজায়ার? এনিথিং দ্যাট আউটসাইড ইউর গোল স্টেটমেন্ট। আপনি যেখানে যেতে চান, যা করতে চান, ওইটার থেকে যদি বিচ্যুত হয়ে যান বা ওইটাকে পাওয়ার জন্য আপনাকে যে কোনো রাস্তায় যেতে হবে, এই রকম যে স্ট্রং ডিজায়ার যদি হয় সেটাকে কাম। আমরা কাম বলতে অনেক সময় একটা সেক্সুয়াল ডিজায়ার মনে করি, আসলে সেটা না। কাম মিন্স যে কোনো এনি ডিজায়ার দ্যাট ইজ আউটসাইড ইউর গোল স্টেটমেন্ট। তো এটা হচ্ছে কাম। বলছে এটা এই যে আমরা এই যে দুর্নীতির মধ্যে পড়ি, একজন সচ্ছল মানুষ তিনি কেন দুর্নীতির মধ্যে যাচ্ছেন, এটার কারণ হচ্ছে তিনি কামে আসক্ত। মানে কোনো একটা স্ট্রং ডিজায়ার আছে, ওই জায়গাতে কিছু একটা পাওয়ার জন্য ওনার স্ট্রং ডিজায়ার, যেই জন্য উনি লাইন থেকে বিচ্যুত হয়ে যাচ্ছেন। কাম থেকে হচ্ছে ক্রোধ। আপনি যদি একটা স্ট্রং কিছু পাওয়ার জন্য একদম মনে প্রাণে চেষ্টা করেন কোথাও, যদি ওটা না পান তাহলে মনের মধ্যে একটা ক্রোধ আসে, যে আপনার মধ্যে জিদ চলে আসবে। আমরা যেটা সহজ বাংলায় বলি জিদ, হ্যাঁ, জিদের মধ্যে আমি যা খুশি করে নেবো, জান দিয়ে দেবো, ওটা আমার লাগেই লাগে, ঠিক না? তো কাম হয়েছে, ক্রোধ হয়েছে, এগুলি হচ্ছে রজগুণ। রজগুণ বলতে যেখানে হাই অ্যাম্বিশিয়াস যেটা থাকে, হাই অ্যাম্বিশন, যে এই যে সত্য রজতম যেটা, সেটা হচ্ছে রজগুণের দিকটা। যেখানে রজগুণ হচ্ছে যে টাইপ পার্সোনালিটি যারা মানে অ্যাম্বিশিয়াস লোক, এই পদে আমাকে যেতে হবে, এই জায়গায় যেতে হবে, এইটা আমার চাই, আমার বড় গাড়ি চাই, বড় এই পাড়ার সবচেয়ে বড় বাড়িটাই আমার হতে হবে, সবচেয়ে দামি গাড়িটাই আমার হতে হবে আত্মীয় স্বজনের মধ্যে, আমার ছেলে বড় উচ্চশিক্ষিত হতে হবে। এই যে রজগুণে আবদ্ধ মানুষ, এদের এই রজগুণের কারণেই এই কাম আসে, ক্রোধ আসে। এগুলি মহাসেনা মহাপাপনা বিদ্যানাম হবে, এগুলি হচ্ছে আসল পাপ। এগুলি মনে করবেন এই সংসারের সবচেয়ে শত্রু। বিদ্যানাম ইহ বৈরিনম। ইহ মিন্স এই সংসার, এই পৃথিবীতে এইটাই হচ্ছে মানুষের চরম শত্রু। এই যে কাম থেকে আসে ক্রোধ, হ্যাঁ, এই রজগুণের দ্বারা আবদ্ধ যারা, তাদের মধ্যে এই দুর্নীতি প্রবণতাটা বেশি। একদম অভাবগ্রস্ত যারা, তারা দুর্নীতিতে কম জড়ায়। আপনি খেয়াল করে দেখবেন, একদম অভাবের কারণে দুর্নীতি হয়, কথাটা ঠিক না। চূড়ান্ত অভাবীরা দুর্নীতিতে কম জড়ায়, তার চেয়ে বরং জড়ায় যাদের একটা সচ্ছলতা আছে, একটা জায়গায় একটা পজিশনে আছে, তাদের আরও বেশি চাই, এই জন্য একটা কামে আবদ্ধ হয়ে যায়। হ্যাঁ, তো এই জ্ঞানটা এই জ্ঞানটা প্রত্যেকের আছে, এমন না যে এই শিক্ষিত মানুষগুলি এই জ্ঞানটা নাই ওদের, এই জ্ঞানটা সবার আছে, কিন্তু এই জ্ঞানটা একটা আবৃত হয়ে যায়। কিভাবে আবৃত হয়ে যায়? ধূমেনে অব্রিয়তে বন্যি যথা আদর্শ মলেনচ যথা উল্লেন গর্ভস্তদা তেনম ইদা আবৃতম। যেমন ধোঁয়ার দ্বারা আগুন বোঝা যায় না, যখন ধোঁয়া বেশি হয় আগুনটা নিস্তেজ হয়ে যায়, মনে হয় না যে ভেতরে আগুন আছে। ঠিক যেমন যথা আদর্শ মলেনচ, আদর্শ মিন্স আয়না, আয়নাটা যদি ধুলার দ্বারা আবদ্ধ থাকে তাহলে ঠিক চেহারাটা পরিষ্কার হয় না। ঠিক এইরকম আমাদের জ্ঞানটা, এই কামরূপী যে আসক্তিটা, এই আসক্তির জন্য আমাদের জ্ঞানটা ঢাকা পড়ে আছে, এই জন্য এটা পরিষ্কার আসছে না। তো এই জ্ঞানচক্ষু যখন বিকশিত হবে, এই আত্মজ্ঞান যখন বাড়বে, তখন এই উপরের এই আবরণটা সরে যাবে, তখনই মানুষের এই কাম ভাবটা আসবে না। কাম ভাবটা না আসলে দেখবেন এই দুর্নীতির পেছনে ছড়াবেন, বাকি সমস্ত প্রশ্নের উত্তর দেখবেন এই এদের মধ্যেই থাকবে। হ্যাঁ, এই জন্য গীতাটা এত ভালো লাগে, মানে যে কোনো প্রশ্নের উত্তরটা খুব সহজে এত সুন্দরভাবে এক জায়গায় পাওয়া যায়। ঠিক, মানে একদম এটা যেমন স্থায়ী একটা সমাধান। ঠিক, একদম, মানে সব প্রশ্নের উত্তর কিন্তু আমরা এখানে পেয়ে যাই, কিন্তু আমাদের বুঝে নিতে হবে, একদম করে মানে সাস্টেইনেবল সলিউশন একটা। ঠিক, একদম।
একদম মানে আমাদের সে এটা আজ থেকে মানে বলবো বহু বহু বছর আগেকার ঘটনা, আমাদের শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত যে বাণী যেটা লেখা আছে ওখানে, তো সেই গীতা থেকে আমরা সব প্রশ্নের উত্তর পেয়ে যাই। তো স্যারের মুখ থেকে আমরা সেরকমই কিছু শুনে নিলাম, আমরা জানতে পারলাম। তো স্যারকে জানাবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবারও। তো স্যারের কাছে আমরা আবারও চলে যাব যে বর্তমান যুগে যে ছেলেমেয়েরা আছে উচ্চ শিক্ষার জন্য কীরকম পদক্ষেপ নেওয়া উচিত তাদের, একটু যদি আমাদেরকে ডিসকাস করতেন আমাদের সঙ্গে। উচ্চশিক্ষার জন্য দেখুন, শিক্ষা আর জ্ঞানী আলাদা জিনিস। আপনি লেখাপড়া জানতে পারেন, অনেক বই পড়তে পারেন, কিন্তু বলবো মানে ডাউন টু আর্থ মেন্টালিটি। আপনি এত বড় হলেন, আপনার না তো ছায়া পেলো না তো ফল পেলো কেউ, ঠিক না? তো এটা ওই সন্ত কবিরের কথা আছে, বড়া হুয়া তো ক্যা হুয়া জেসে পের খজুর পন্থ কে ছাও নেহি ফল লাগে অতি দূর। তো খেজুর গাছের মতো বড় হয়ে কী লাভ, যদি না তার থেকে যদি পথিক ছায়াও পেলো না ফলও পেলো না। এটা ডাউন টু আর্থ মেন্টালিটি হওয়াটা ভীষণ 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 জরুরি। যেমন আমি যদি এমন বড়ই হলাম যার থেকে আমার কারোরই উপকার হলো না, তো নিজের জন্য কী আর, নিজের জন্য কি? তো গীতাতে আরেকটা কথা আছে যে যে শুধু নিজের জন্য বাঁচে, নিজের জন্য খায়, তে অঘং বুঝতে, যেমন সে পাপ ভোজন করছে, সে পচন্তি আত্মকারণাৎ স তে অঘং ভুঞ্জতে। যে শুধু নিজের জন্যই বাঁচে, নিজের জন্যই আনে, নিজের জন্যই করে, সে পাপ ভোজন করছে, পাপ। তো যজ্ঞা শিষ্টাসীন, যে যজ্ঞ মিন্স লোকহিতার্থে যেই কাজ তাই যজ্ঞ। আমরা যজ্ঞ বলতে আমরা শুধু অগ্নি প্রজ্বলন বুঝি, ব্যাপারটা তা না। যজ্ঞ শিষ্টাসীন ভঞ্জতে মানে যজ্ঞ শিষ্টাসীন, যজ্ঞের মাধ্যমে যে অবশিষ্ট থাকবে তাই আমাকে গ্রহণ করতে হবে, এটাই উপদেশ গীতার। তো যজ্ঞ শিষ্টাসীন মানে যজ্ঞ মানে কি, লোকহিতার্থে যে কোনো কাজই যজ্ঞ, আর নিজের জন্য একমাত্র নিজের কারণে যেই কাজ সেটাই পাপ। হ্যাঁ, পাপ। এখন লোকহিতার্থে কাজ যদি লোকহিতার্থে করতে গিয়ে যদি খুনও করতে হয়, সেটাও যোগ্য। যেমন আপনি মনে করেন আপনার দেশ আক্রান্ত, আপনি দেশ আক্রান্ত অবস্থায় যদি আপনি শত্রুপক্ষের যে বিদেশি আক্রান্ত যার, সেই আক্রান্তকে যদি আপনি প্রতিহত করতে গিয়ে আপনার হাতে কেউ খুন হয়, সেটা কিন্তু আপনার নিজের কারণে নয়, সেটা হচ্ছে লোকহিতার্থে, দেশ রক্ষার্থে। তো সেইটাও যোগ্য, এইটাও যোগ্য। আপনার মনে করেন আপনি 10 জন মানুষকে বাঁচাতে গিয়ে যদি আপনার অন্য কোনো কাজ করতে, সেটাও যোগ্য। মানে লোকহিতার্থে যেই কাজ সেটাই যোগ্য, আর সেই যজ্ঞের মাধ্যমেই যে গ্রহণ করে সেই ইয়ে। তা আমাদের হিন্দু বা আমাদের উপনিষদ শাস্ত্রে বলা আছে যে ত্যক্তেন ভুঞ্জতে, আমাদের ত্যাগের মাধ্যমে বাঁচা, লিভ অ্যান্ড লেট লিভ, এটাই মূল ধর্ম। আর বাকি যে আমরা দেখিগুলো, এগুলি ধর্ম মত, হ্যাঁ, এক একজন এক এক রকমভাবে এইগুলি ব্যাখ্যা করেছেন, আর এগুলিকে একটা চ্যানেলাইজড করে একটা ব্যবসার পথে নিয়ে যাওয়া হয়েছে, যেটাকে আমরা ধর্ম মতে বলি, এই যে আমরা বিভিন্ন নামে জানি সেগুলি। তো মূল ধর্মটা একটাই, সেটা যেই ভাষাতেই লেখা হোক, আরবি ভাষায় লেখা হোক, সংস্কৃত ভাষায় লেখা হোক, ইংলিশে লেখা হোক, সব একটাই কথা, লিভ অ্যান্ড লেট লিভ। ঠিক, হ্যাঁ, ত্যক্তেন ভুঞ্জিতা, একদম ঠিক। হ্যাঁ, ঠিক, মানে ত্যাগের মাধ্যমে বাঁচা। হ্যাঁ ঠিক। স্যার, স্যারকে ধন্যবাদ, স্যারকে অনেক। তো স্যারের কাছ থেকে আবারও আমরা জেনে নেব যে আমরা যে বর্তমান পরিস্থিতির মধ্যে রয়েছি, সেই পরিস্থিতি থেকে কি করে আমরা আরও ভালোভাবে নিজেদেরকে গড়ে তুলবো, বা কীভাবে এই যে বললেন গীতার মাধ্যমে যে কথাগুলো বললেন খুবই ভালো লাগলো, তো কীভাবে আমরা নিজেদেরকে সুন্দর করে পরিবেশে নিজেকে রাখতে পারবো, যদি একটু আমাদেরকে আলোচনার মধ্যে বলে দেন। না, একটা পরিবার, আমরা যে কোনো একটা পরিবার মনে করুন, সেই পরিবারের যে কর্তা বা যে কোনো একজন মেম্বার, সে যদি খুব ভালো থাকে, সে যদি একা খায়, তার খুব ভালো বিছানা আছে, তার ভালো বসবার জায়গা, তার সব ভালো, বাকি পরিবারের নাই, তো সেই পরিবারটাকে হেলদি পরিবার বলা যায় না তো না? তো আমাদের দেশের ক্ষেত্রে, সমাজের ক্ষেত্রেও কথাটা সেম, একই কথা। সমাজের একজন বা পার্টিকুলার একটা গ্রুপ অফ পিপল যদি ভালো থাকে, তাদের জন্য ভালো বাড়ি, ভালো সুযোগ সুবিধা আছে, সমাজের বাকিরা বঞ্চিত, ঠিক একটা পরিবারের ক্ষেত্রে যেমন একজন যদি হেলদি হয়, বাকিরা যদি আনহেলদি হয়, একজনের সুযোগ আছে বাকিরা সুযোগ নাই, সেই পরিবারকে যেন আমরা হেলদি বলতে পারি না। এটা সমাজের ক্ষেত্রেও সেম কথা, একটা দেশের ক্ষেত্রেও সেম কথা, সারা পৃথিবীর ক্ষেত্রেও সেম কথা। যে পার্টিকুলার একটা গ্রুপ যদি ভালো থাকে, বাকিরা যদি খারাপ থাকে, তাহলে ওই পার্টিকুলার সমাজকে আমরা কখনো হেলদি বলতে পারি না। তো হেলদি যদি থাকতে হয়, আমরা যদি ভালো থাকতে হয়, সবাইকে নিয়েই ভালো থাকতে হবে, একা বেশি বড় হয়ে গেলে লাভ নেই, তাই না? তো এটাই মূল কথা।
যে আমাদের সবাইকে নিয়ে চলা এবং একটা লেভেলে থাকা, সেটাইতেই শান্তি, সেটাতেই শান্তি এবং সেটাতেই ভালো থাকা যায় আমাদের। সেটাই। ঠিক। তো স্যার এরপরে জেনে নেবো আপনার কাছ থেকে যে একটা ছোট বাচ্চাকে প্রথম থেকে কিভাবে গড়ে তুলতে পারলে মানে একটা সত্যিকারের ভালো বাচ্চা মানে বড় হয়ে উঠতে পারবে বা জীবনে প্রতিষ্ঠিত হতে পারবে সেই রকম যদি কিছু আমাদেরকে অ্যাডভাইস দেন। এটা এক কথায় বলা তো সম্ভব না। ধরুন আপনি এইটা তো একটা এক্সাম্পল সেট করতে হবে না, একটা এক্সাম্পল সেট করতে। আপনি যদি প্যারেন্টস হন, আপনি প্যারেন্টস হিসাবে বাচ্চার সামনে সেটা এক্সাম্পল রাখতে হবে। শুধু উপদেশ দিয়ে ছেড়ে দিলেই তো হবে না। যেমন এটা করো ওইটা করো, আপনি অনেক ইম্পারেটিভ কথা বললেন, কিন্তু বাচ্চাটাকে সামনে এক্সাম্পল সেট করতে হবে, সেটা আপনি নিজে করে সেট করতে হবে। আপনি বাচ্চাটাকে যদি ওই জায়গাতে দেখতে যান, আপনি যদি একটা কথা আমার মনে হয় যে আপনি যদি আপনার সন্তান নিয়ে গর্ববোধ করতে চান, তাহলে এমন কাজ করুন যেন আপনার সন্তানও আপনাকেই নিয়ে গর্ববোধ করে, ঠিক না? তো আচরণের মাধ্যমে সেটা করতে হবে। ঠিক, মূল্যবোধটা আমরা এখান থেকে এইভাবেই শিখবো, নিজে আগে শিখবো, নিজে ভালো কাজটা করবো, তারপরেই বাচ্চা সেটা দেখে ফলো করে হয়তো আমাদেরকে সেটা করে। এটা বাচ্চাদের নিয়মও যে ফলো করে, বা বাড়ি থেকে বাবা মাকে ফলো করে, তারপরে আশেপাশে যারা থাকে তাদেরকে ফলো করে, তারপরে তো নেক্সট সমাজ আসে। হ্যাঁ, ধন্যবাদ স্যারকে। তো স্যার এরপরে জেনে নেবো যে আমাদের যে যুব সমাজ আছে বর্তমানে, তো যুব সমাজ আমরা দেখছি যে দিন দিন মানে কি বলবো একটা বাজে দিকে চলে যাচ্ছে, এবং সেই বাজে দিক থেকে কি করে তারা ফিরে আসতে পারে মানে ভালো মানে একটা সমাজের, এবং নিজেদেরকে সুস্থ পরিবেশে ফিরিয়ে আনতে পারে, সেটা কিভাবে ঘটনাটা ঘটানো যাবে একটু যদি বলেন আমাদেরকে। আচ্ছা, যুব সমাজের সামনে দেখুন মানে ওদের রাস্তা কি মানে কি দেখাচ্ছে, একটা কোথাও না কোথাও একটা আনসার্টেনিটি আছে না, প্রত্যেকের মধ্যে একটা আনসার্টেনিটি, কিছু একটা ভয় আছে, যাবো তো কী যাবো, কোন রাস্তায় যাব, কোথায় কী করব, মানে কোথাও যেন সব কিছু একটা ধোঁয়াশা, একটা ঘোলাটে একটা কী ভাব, কিরকম একটা মানে আমি বলছি না পার্টিকুলারলি, আমি কাউকে দায়ী করছি না এই জন্য, মানে বিশৃঙ্খলাটা দেখুন একটা প্রাকৃতিক বিষয়। এটা আমাদের এই পৃথিবীটা একটা বিন্দুর থেকে শুরু হয়েছিল তো, মানে এই বিশ্বব্রহ্মাণ্ডটা, এই বিস্তার এবং বিশৃঙ্খলা সেটা প্রাকৃতিক, সেটা হবেই। আমরা কি করতে পারি, শুধু এটাকে ডিলে করতে পারি, হ্যাঁ, একটু লম্বা করতে পারি, আর কিছু না। তো এখন আমাদের কনজিউমারিজমের এজ, বুঝলেন তো, আমাদের এখন একটা পুরা সমস্ত দিক দিয়ে কিরকম একটা ভোগবাদের প্রচার চলছে সব দিকে। যেমন আমাদের ওই যে এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট বলুন বা পার্সোনালিটি গ্রুমিং বলুন, এইগুলির নামে কি হচ্ছে, প্রচণ্ড ভোগবাদের দিকে দিয়ে যাচ্ছে, যে বিগ ড্রিম, বড়া স্বপ্ন দেখো, একদম এইটা গাড়ি চাই, বাড়ি চাই, শুধু চাই, চারদিকে শুধু চাই। এত চাওয়ার মধ্যে কোথাও যেন আমরা প্রেশারে নিজেরা আমরা কুঁচকে যাচ্ছি, ঠিক না? তো আমরা যদি সবসময় যদি একটা কিছু চাই ভাবি, তাহলে কি হয়? আমি আবার গীতাতে আছে দেহ তো বিষয়ান পুংস সঙ্গস্তেষু উপজায়তে সংজায়তে কামাত ক্রোধ বিজায়তে ক্রোধাৎ ভবতি সম্মোহাৎ স্মৃতিভ্রমাৎ বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। তো মানে কি, দেহ তো বিষয়ান পুংস, যদি আমরা কোনো কিছু জিনিসের প্রতি সারাক্ষণ দিনে রাতে ধ্যান করি যে এটাই চাই, সেটা হতে পারে কোনো গাড়ি, হতে পারে বাড়ি, হতে পারে আপনার কোনো পজিশন, হতে পারে আপনার কোনো গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড, যাই হোক, যে কোনো কিছুই হোক, যদি কন্টিনিউ আমরা যদি চাই ওইটার মধ্যে ধ্যান করি, মানে দেহ তো বিষয়ান পুংস, আমরা মানুষ যদি ধ্যান করে প্রতি মুহূর্তে যদি এটাই ভাবে, তাহলে সঙ্গস্তেষু উপজায়তে, তার প্রতি একটা সঙ্গ জন্মায়, মানে আসক্তি জন্মায়। একটা সময় আপনার নেশা হয়ে যাবে, ওইটাই আমার দরকার। ঠিক যেমন আপনি প্রতিদিন যদি চা খান, একটা সময় দেখুন না চার প্রতি একটা নেশা হয়ে যাবে। আপনি প্রতিদিন একটা সময়ে যদি মদ খান, একটা সময় মদের প্রতি আসক্তি হয়ে যাবে। প্রতি সময় একটা যদি বই পড়েন, দেখবেন আপনার বইয়ের প্রতি একটা আসক্তি হয়ে যাবে। প্রতি একটা মুহূর্তে যদি আপনি একটা সময়ে যদি পূজা করেন, দেখবেন পূজার প্রতি একটা আসক্তি হয়ে যাবে। যে কোনো কিছুই হোক, ভালো হোক খারাপ হোক, আমরা যখন এটা রিপিটিং করি, তার প্রতি একটা আসক্তি হয়ে যায়, একটা নেশা হয়ে যায়, ঠিক আছে? তো এইটা যদি নেগেটিভ ওয়েতে দেখি আমি, তাহলে কি হয়, ওই সংজায়তে কামও, যখন আসক্তি হবে, আসক্তির থেকে কাম আসবে। আমি কামটার সঙ্গে আগে বলেছিলাম, কাম মানে স্ট্রং ডিজায়ার। আপনার একটা আসক্তি হলো, আসক্তির পরে না, এটা আমার চাই, যেভাবে হোক এনি কষ্ট এটা আমি চাই। কামাত ক্রোধ বিজয়, যদি কামটা আপনার পরিপূর্ণ না হয়, তাহলে ক্রোধ হবে। আর কাম এমন একটা জিনিস, সেটা পরিপূর্ণ হয় না। আপনি আজকে যে মনে করছেন আমার একটা গাড়ি দরকার, যেইমাত্র গাড়ি হলো দেখবেন বাড়ি দরকার, যেইমাত্র বাড়ি হলো আরও কিছু দরকার, মানে আপনার সব সময় কি হয়, পাওয়াটা এইখানে, চাওয়াটা এইখানে, ঠিক আছে? যেইমাত্র পাওয়াটা আপনার এইখানে হবে, চাওয়াটা ঠিক এই জায়গায় চলে যাবে। এই যে গ্যাপটা সব সময় থাকবে, চিরদিন থাকবে সবার। সেটা একদম ফকির যে তার ক্ষেত্রে এইটা, রাজা যে তার ক্ষেত্রে এই জায়গায়। কিন্তু এই গ্যাপটা রাজার ক্ষেত্রেও যা, গরিব ফকিরের ক্ষেত্রেও তা। তো যার ফলে
একদম গরিব অসহায় যে সেও যেমন দুঃখী, রাজাও দুঃখী। কারণ এই যে পাওয়া আর চাওয়ার গ্যাপটা সবারই সমান, সমান। এটা কোনো সময় আপনার এক জায়গায় হবে না, এটা গ্যাপটা থাকবেই। তো কামাত ক্রোধাভিজায়তে, ক্রোধাৎ ভবতি সম্মোহ, যখন আপনার ক্রোধ হবে চাই তখন দেখবেন একটা সম্মোহ, এটা ঘুরের মধ্যে এসে যায়, এটা ঘুরের মধ্যে এসে যায়। যেমন এরপরে আর তখন আর এই যে চোর না শুনে ধর্মের কথা, কোনো সময় ভালো কথা আর শুনতে ইচ্ছা হবে না, যে ওই জিনিসটা যেটা চাই ওইটার কথাই চিন্তা করবেন, ওইটাই ভাববেন, ওইটা। কামাত ক্রোধাভিজায়, ক্রোধাৎ ভবতি সম্মোহ, সম্মোহাৎ স্মৃতিবিভ্রম, স্মৃতিবিভ্রম বলতে তখন আর বুদ্ধি কাজ করবে না, মাথায় কিছু কাজ করবে না, ওটার জন্য মানে তখন আপনার মনে হবে যে এটা যদি খুন করতে হয় খুন করতে রাজি আছে, আমার ওইটাই চাই, যেভাবে হোক ওইটা চাই, দরকার পড়লে ঘুষ দিয়ে হোক, বাঁকাপথে হোক, যেইভাবেই হোক ওইটা আমার চাই। ক্রোধাৎ ভবতি সম্মোহ, সম্মোহাৎ স্মৃতিবিভ্রম, স্মৃতিবিভ্রাট বুদ্ধিনাশ, বুদ্ধিনাশাৎ প্রমর্ষতি, যখন স্মৃতিবিভ্রম হয়ে যাবে তখন বুদ্ধি নাশ হয়ে যাবে, তখন আর বুদ্ধি কাজ করবে না, কি যুক্তি, কোনো যুক্তি কাজ করবে না, লজিক কাজ করে না, ঠিক না? তখন এই পরিস্থিতিতে কেউ যদি আসে তখন সে যে কিছু করতে পারে, যা কিছু করতে পারে, আর এমন কিছু যদি করে ওই সময়টাতে তখন প্রণশ্বতি মানে বিনাশ। খুব সুন্দর কথা, আমি আবার বলছি, শ্লোকটা সুন্দর লাগে। ধ্যেয়ত বিষয়ান পুংস সঙ্গস্তেষু উপজায়তে, সংজাত সংজায়তে কাম, কামাৎ ক্রোধ বিজায়তে, ক্রোধাৎ ভবতি সম্মোহ, সম্মোহাৎ স্মৃতিবিভ্রম, স্মৃতিবিভ্রমাৎ বুদ্ধিনাশ, বুদ্ধিনাশাৎ প্রণশ্বতি। কত সুন্দর কথা, মানে কত সুন্দর স্থায়ী সমাধান। ঠিক, একদম তাই। ধন্যবাদ স্যারকে আবারও। স্যার, এরপরে আপনার কাছ থেকে জেনে নেব যে আমাদের যে বর্তমান বাচ্চারা অনেক সময় বেদিশা হয়ে পড়ে যে আমি কি নিয়ে পড়বো বা কোন লাইনটা নিয়ে আমার এগোলে ভালো হবে, কারণ আমরা মা বাবারা সকলেই চায় যে না আমার বাচ্চাটা ডাক্তার হোক বা ইঞ্জিনিয়ার হোক বা কোনো একটা ভালো পদে যাক। তো এটা নিয়ে আপনি যদি একটু বাচ্চাদের দিশা দিতেন আর কি। দিশা তো আমি দেওয়ার কে, তো মেনলি আগে আগে ঠিক করতে হবে আমি কী চাই। অ্যাকচুয়ালি সবচেয়ে আমাদের বিভ্রান্তি যেটা আসে সেটা আমি নিজে জানি না আমি কী চাই। তো চাওয়াটা আগে ঠিক করতে হবে, একেরই চূড়ান্ত হোক। এখন আমি একটা বাচ্চাকে দেখুন, এখন যে প্রেজেন্ট সিস্টেমে কী আছে, একটা বাচ্চাকে সব দিকে নাচেও আছে, গানেও আছে, তবলাতেও আছে, সুইমিংয়েও আছে, ক্যারাটেও শেখাচ্ছে, যে পেরেন্টসটাও দিশাহারা, বাচ্চাও দিশাহারা। অ্যাকচুয়ালি ও চায় কি সেটাই জানে না। তো প্রথম তো আমাকে কি চাই সেটাকে বুঝতে হবে, তো যেটা চাই ওইটাতে লেগে থাকতে হবে। একটা মানে আগে তোমার কোন জায়গায় যাবো ডেস্টিনেশনটা তো ঠিক করতে হবে। একদম। এখন আপনি যদি দিল্লি যেতে চান আপনি দিল্লির গাড়িতে বসতে হবে না, আপনি যদি কলকাতা যেতে চান কলকাতাগামী গাড়িতে বসতে হবে। তো আগে তো আপনার ডেস্টিনেশনটা ঠিক করতে হবে, তারপরে তো আপনার গাড়ি, কোন গাড়িতে উঠবেন। এখন আপনি তো জানেন না আপনি যাবেন কোথায়, ঠিক ঠিক আছে? আগে যাওয়াটার আগে গন্তব্যটা ঠিক করতে হবে, তারপরে ওই গাড়িতে বসতে হবে। আর আপনি দিল্লিতে যেতে চান, যদি প্রতিবারই কলকাতার গাড়িতে বসেন আপনি প্রতিবারই কলকাতাতেই যাবেন, দিল্লিতে আর যেতে পারবেন না। তো এই জন্য আগে ডেস্টিনেশন গন্তব্যটা ঠিক হোক, তারপর গাড়ি ঠিক হবে। ঠিক। তো ধন্যবাদ স্যারকে আবারও দেবো। তো স্যারকে আমরা আজকের এই অনুষ্ঠানে পেয়ে সত্যি অত্যন্ত গর্বিত এবং আপ্লুত যে এত সুন্দরভাবে স্যার আমাদের যেভাবে বুঝালেন এবং গীতার অনেকটি শ্লোকের মাধ্যমে আমরা জানতে পারলাম স্যারের কাছ থেকে অনেক কিছু। তো আমাদের অনুষ্ঠান আমরা একেবারেই শেষ দিকে চলে এসেছি, আজকের অনুষ্ঠান আমরা শেষ করব। তার আগে স্যারকে জানাবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবারও আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য, স্যারের মূল্যবান সময় আমাদের মাঝে দেওয়ার জন্য। তো আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করব এবং আমাদের পরবর্তী অনুষ্ঠান দেখতে থাকুন আমাদের পজিটিভ বার্তার ফেসবুক লাইভ, আমাদের নলেজ সিটি ও আমাদের পজিটিভ বার্তার ইউটিউব চ্যানেলে। আজকের মতো এই পর্যন্ত, নমস্কার। নমস্কার।